অ্যাটেনশন অ্যাটেনশন অ্যাটেনশন, যারা যারা অনার্স এক্সাম ফার্স্ট ইয়ারের ইংলিশ ডিপার্টমেন্ট থেকে দিতেছ, তোমাদের জন্য এই ভিডিওটি খুবই 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 স্পেশাল। সো আজকে আমি শুধুমাত্র একটি কোয়েকশনস নিয়ে পার্ট সি থেকে আলোচনা করব, যেটি বিগত সালের প্রায় 2 থেকে 3 বার অলরেডি চলে আসছে। এবং এই ইয়ার যে এক্সামটি হয়েছিল অনার্স ফার্স্ট ইয়ারের, তোমাদের বিগত ইয়ার যেটা প্রিভিয়াস, সো এই ইয়ারে কিন্তু এই কোয়েকশনটি আসেনি। তোমাদের জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট। আমি অলরেডি সাজেশন দিয়েছিলাম, বলেছিলাম যে এলিজি রিটেন ইন কান্ট্রি চার্চ ওয়ার্ড থেকে তোমাদের এক্সামে পার্ট সিতে কোয়েকশনস আসতে পারে। সো আজকে সেই পোয়েম থেকে যে কোনো ধরনের কোন পোয়েমটি খুব ইম্পর্টেন্ট এবং পোয়েমের জন্য আনসার সহ ভিডিও নিয়ে চলে আসছি। সো তাহলে মেইন পয়েন্টে চলে যায়। ওকে, সো আমি ফার্স্ট অফ অল তোমাদের দেখাবো যে এই পোয়েম থেকে বিগত সালের পোয়েম যে এসেছিল সেটা তোমাদের দেখাবো। এখানে আমরা দেখতে পারি এটা হচ্ছে 2017 সালের কোয়েকশনস। How does Thomas Gray glorify common men in his elegy? Well, then আমরা আরো দেখতে পাই যে এখানে 2019 সালের এই প্রশ্নটা এসেছে যে How does Gray glorify the common man in elegy written in a country church word? এই কোয়েকশনটা ইম্পর্টেন্ট। সো আমি এখানে পোয়েমটা কিন্তু যেহেতু অনেক লং, সো আমি তোমাদের পোয়েম না বুঝিয়ে ডিরেক্ট একটি কমন একটি কোয়েকশনস নিয়ে আনসার সহ ডিসক্রাইব করব, যাতে তোমরা নোট করে ভালো করে প্রিপারেশন নিতে পারো। ইম্পর্টেন্ট, হাউ ডাজ গ্লোরিফাই কমন ম্যান ইন ইলিজি ইন রিটেন কান্ট্রি চার্চ। সরি, এই প্রশ্নটাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো আমি সোজা প্রশ্নের আনসার নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। সো এখন আমরা এই কোয়েকশনের আনসারটা ডিসক্রাইব করব। তার আগে বলে রাখি, তোমরা লাইন বাই লাইন ভালো করে বুঝবা, দেন বুঝার পরে তোমাদের যে লিখতে পারার যে এবিলিটিটা সেটা ইনক্রিজ করবে। অ্যান্ড তোমরা স্ক্রিনশট নিয়ে তারপর আলাদা খাতায় অবশ্যই নোট করে রাখবে, ঠিক আছে? আর আমার ভিডিওটি ভালো লাগে যদি, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে। তাহলে শুরু করি। আমাদের প্রশ্নটা হচ্ছে, হাউ ডাজ গ্রে গ্লোরিফাই কমন ম্যান ইন এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চ ওয়ার্ড? দেন শুরু করব এইভাবে। আমাদের শুরুর প্যাটার্নটা থাকতে হবে ভিন্ন, যেহেতু পার্ট সি অনেক বড় কোয়েকশনস, তো আমাদের পয়েন্ট স্টেপ বাই স্টেপ আমাদের লিখে যেতে হবে। সো ফার্স্ট অফ অল আমরা লিখব এলিজি রিটেন ইন কান্ট্রি চার্চ ওয়ার্ড is the best poem of Thomas Gray, written between 1746 and 1750. Then it is an elegy in from written primarily to mourn the death of the villagers burned at Stoke Porges. সো এই পোয়েমটা হচ্ছে এলিজি পোয়েম, ঠিক আছে? এবং এই পোয়েমটাতে কি সম্পর্কে রয়েছে? টু মাউন দ্য ডেথ অফ দ্য ভিলেজার্স বারিড এট স্টোক পোজেস, ঠিক আছে? সো এই পোয়েমটা কিন্তু মূলত কনসিস্ট করা হয়েছে 32 স্টেঞ্জা অ্যান্ড 4 আয়াম্বিক পেন্টামিটার। সো বুঝতেই পারছো এই পোয়েমটা অনেক লং, ঠিক আছে? সো সেই জন্যই আমি লাইন বাই লাইন না পড়িয়ে তোমাদেরকে এই টেকনিকটা বলবো ফলো করার জন্য, ঠিক আছে? ইম্পর্টেন্ট কোয়েকশন থেকে এই কোয়েকশন থেকে সলভ করবা পার্ট সি, অনেক বড় কোয়েকশন। সো এইভাবে যদি তোমরা এটা পড়তে পারো, তাহলে এই পোয়েমের প্রায় মেইন জিনিসটাই তোমরা বুঝে যাবা, মেইন থিমটা। সো এখন চলো মেইন থিমটা আসলে কি।
but it mainly mounts the death of simplicity of life. এইটাই হচ্ছে পোয়েমের থিম। পোয়েমের থিমটা কি? টু মাউন্ট দ্য ডেথ অফ সিম্পলিসিটি অফ লাইফ। ঠিক আছে, দেন পরবর্তীতে আমরা লিখতে পারি গ্রে অ্যাটিটিউড টু ভিলেজার্স অ্যান্ড দ্য পাওয়ারফুল রিচ আর ডিফারেন্ট। মানে এই পোয়েমের রাইটার হচ্ছেন থমাস গ্রেস। সো তার যে অ্যাটিটিউডটা ছিল কাদের প্রতি? ভিলেজার্স অ্যান্ড পাওয়ারফুল রিচ, যারা বিত্তশালী, তাদের এই দুই পক্ষের যে অ্যাটিটিউডটা ছিল ভিন্ন, সেটাই হচ্ছে গ্রেস অ্যাটিটিউড বা গ্রেট এটাই দেখাতে চেয়েছিলেন। দ্য পুয়ার ভিলেজার্স রিফ্লেক্ট হিজ রেসপেক্ট ফর দেম। পুয়ার ভিলেজার্সের কি প্রতিফলিত হয়েছিল? যে রেসপেক্টটা তাদের প্রতি গ্রের আলাদা একটি রেসপেক্ট, সেটা প্রতিফলিত হয়েছিল। Then the speaker described those buried in churchyard as humble, poor and modest. So the speaker কিভাবে describe করেছিলেন তাদেরকে? as a humble, poor and modest. They work hard in the field from dawn to dusk. তারা কাজ করেছিল, মানে খুব কঠিন কাজ করেছিল বা কষ্টকর কাজ করত, ডাউন থেকে ডাস্ক, এভরিডে। দ্য রিটার্ন হোম ফ্রম দেয়ার ওয়ার্ক ইন দ্য ইভিনিং ভেরি টায়ার্ড। প্রতিদিন তারা রিটার্ন করত তাদের বাড়ি কোথা থেকে? দেয়ার ওয়ার্ক, তাদের কাজ থেকে, ইন দ্য ইভিনিং ভেরি টায়ার্ড, খুব ক্লান্ত রূপে। যেহেতু তারা প্রচুর হার্ডওয়ার্ক করতো, সো তারা ক্লান্ত হয়ে যেত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা কাজ করতো, দেন সন্ধ্যাবেলা রিটার্ন করতো। সো অবভিয়াসলি তারা টায়ার্ড থাকতো, এটাই বলা হয়েছে। দেন দেয়ার চিলড্রেন অ্যান্ড উইপস বলতে এখানে ওয়াইফ বোঝানো হয়েছে। উইপস বলতে ওয়াইফ। চিলড্রেন্স অ্যান্ড উইপস রিসিভ দ্যাম উইথ লাভ অ্যান্ড কেয়ার। তাদের যে ওয়াইফ ছিল এবং চিলড্রেন বা বাচ্চা কাচ্চারা ছিল, তারা তাকে বা তাদের রিসিভ করত ভালোবাসা অ্যান্ড যত্নের সহকারে। ওয়েল, then given opportunities they could have been Hampden or Milton or Cromwell. তাদেরকে যদি অপরচুনিটি দেওয়া হতো তাহলে তারা হতে পারতো হাম্পটেন অর মিল্টন অর ক্রমওয়েল। তাদের যে হার্ড ওয়ার্কিং বা এই যে স্যাক্রিফাইস, তাদের সাথেই তুলনা করা হয়েছে এদের। ওকে, সো এখানে কি ছিল? গিভেন অপরচুনিটিস দ্য কুড হ্যাভ বিন হাম্পটেন অর মিল্টন অর ক্রমওয়েল। হ্যাঁ, সো এই যে ক্রমওয়েল, এখানে একটা ব্রিফ কোয়েকশনস খুব ইম্পর্টেন্ট থাকে যে হোয়াট ইজ ক্রমওয়েল। সো এই সম্পর্কে ক্রমওয়েল হচ্ছেন ইংলিশ জেনারেল স্টেটসম্যান হু লিড দ্য পার্লামেন্টারি আর্মি ইন দ্য ইংলিশ সিভিল ওয়ার 1599 থেকে 1658। সো পার্ট সি এর সাথে সাথে আমাদের ব্রিফ কোয়েকশন একটিও শেখা হয়ে গেল। সো আমি আবারও বলছি, ক্রমওয়েল হচ্ছেন ইংলিশ জেনারেল স্টেটসম্যান। অ্যাকচুয়ালি স্টেটসম্যান বলতে স্টেটসম্যান বলতে দেশনায়ক বা রাষ্ট্রনায়ক বোঝানো হয়। ঠিক আছে, সো ক্রমওয়েল ছিলেন ইংলিশ জেনারেল স্টেটসম্যান হু লিড, যিনি পরিচালনা করতেন দ্য পার্লামেন্টারি আর্মি ইন দ্য ইংলিশ সিভিল ওয়ার। ইংলিশের যখন সিভিল ওয়ার হয়েছিল তখন তিনি লিড করতেন 1599 থেকে 1658 পর্যন্ত। ঠিক আছে, সো সাথে সাথে আমাদের একটি ব্রিফ কোয়েকশনও সলভ হয়ে গেল। Okay, then but Chilpiri did not allow them to flourish their potentiality. Actually, এখানে চিলপেরি একটি উপমা, যেটা দ্বারা বোঝানো হয়েছে
যারা কি অ্যাম্বিটিভাস বা সফিস্টিক, বা যারা রিচ পিপলদের সাথে কম্পেয়ার করা হয়েছে। আশা করি ক্লিয়ার হয়েছ। মানে চিল পেরি তাদেরকে, ফ্লারাউস মানে আমরা জানি বৃদ্ধি, পটেনশিয়ালিটি, তাদের যে পটেনশিয়ালিটি বৃদ্ধি হতে দিত না, ঠিক আছে। সো আবারও বলি, গিভেন অপরচুনিটিস দ্য কুড হ্যাভ বিন হাম্পটেন অর মিল্টন অর ক্রামওয়েল, বাট চিল ফিউরি ডিড নট অ্যালাউ দেম টু ফ্লারাউস দেয়ার পটেনশিয়ালিটি। আই হোপ বুঝতে পেরেছ। ওয়েল দেন they did not have the opportunities of acquiring knowledge, মানে তারা এরকম কোনো অপরচুনিটি পেত না জ্ঞান অর্জন করার। However, their humble fate did not allow them to commit crimes. তাদের যে হাম্বল ফেট ছিল সেটা কখনোই অ্যালাউ করতো না তাদেরকে কোনো ক্রাইম করার। Their fate, এখানে আমরা একটি কোটেশন ইউজ করতে পারি। তোমাদের আবারও বলছি, আমি আগের অনেক ভিডিওতে বলেছিলাম যে তোমরা চেষ্টা করবা সবসময় কোটেশন ইউজ করার, ঠিক আছে। কারণ এই কোটেশন একটি কোয়েকশনের মান বা কোয়ালিটি বৃদ্ধি করে। সো তোমরা কোটেশন ইউজ করার ট্রাই করবা। সো আমি এখানে তবে হ্যাঁ, অবশ্যই কিন্তু প্রশ্ন রিলেটেড কোটেশনস হতে হবে। সো এই প্রশ্নের রিলেটেড একটি কোটেশন আমি ইউজ করেছি, যে দেয়ার ফেড ফরবেড টু ওয়াইড থ্রো স্লাউটার টু এ থ্রোন। ওকে, দেন after death they had simple grave which were not well maintained. Even তাদের যে ডেথের পরে তারা যে গ্রেভ মানে কবরটা পেত সেটা ওয়েল মেইনটেইন ছিল না, মানে মানসম্মত বা ভালো রকমের ছিল না। টার্ফ বলতে এখানে লিখে দিয়েছি আমি ঘাসের সাবরা, ঠিক আছে, ঘাসের সাবরা। সো টার্ফ, হিপ্ট কিন্তু ঠিক আছে, হিফট মানে হচ্ছে উত্থিলিত, বা ওই রকম কিছু। সো এইটার সিনোনিম আমি দিয়ে দিয়েছি, যদি তোমাদের এইটি হার্ড মনে হয়, HEAVED, হিফট মানে উত্তেলিত, দ্যাটস মিন রেইজের একটি সিনোনিম। সো সাথে সাথে আমাদের একটি সিনোনিমও শেখা হয়ে গেল। হিফটের সিনোনিম বা রেইজের সিনোনিম হচ্ছে হিফট। যাদের হিফট বলতে কষ্ট হয় বা মাইন্ড রিমেম্বার করতে কষ্ট হয় তারা রেইজ ইউজ করবা, ঠিক আছে। সো টার্ফ রেইজ অন দ্য হিপ মানে গাদা বলতে স্তূপ আছে না, স্তূপকে বোঝা হয়, খড়ের গাদা, এটাই। দেন টার্ফ হচ্ছে ঘাসের সাবরা বা ঘাসের সাবরা। আর এই যে এটার যে স্তূপটাকে বলা হচ্ছে হিপ মানে গাদা। অফ সোয়েল অন ইচ। সো লাইনটা ভালো করে মেমোরাইজ করবা, মেমোরাইজ বলতে মুখস্থ না, বুঝার চেষ্টা করবা। সো টার্ফ রেইজ অন দ্য হিপ অফ সোয়েল অন ইচ গ্রেভ। দ্য টম্বস বলতে সমাধি। বোর দ্য মার্ক অফ প্রভার্টি মানে দরিদ্রতা। সো তাদের যে সমাধিটা এটাই মার্ক করতো যে তারা কি দারিদ্র, তাদের দারিদ্রতা যেটা সেটা চিহ্নিত করা যেত তাদের সমাধি দ্বারা, কারণ তাদের সমাধিটা ওয়েল মেইনটেইন ছিল না। আই হোপ বুঝতে পেরেছ। সো অন দ্য আদার হ্যান্ড the rich people grave had well maintained and attractive. On the other hand, যারা ধনী ছিল তাদের গ্রেভ বা তাদের কবরটি ছিল ওয়েল মেইনটেইনড এবং অ্যাট্রাকটিভ। The rich people neglected the poor people and also neglected their poor grave. মানে দ্য রিচ পিপল নেগলেক্টেড করতো বা অবহেলা করতো পুয়ার পিপলদের, সাথে সাথে তাদের যে পুয়ার গ্রেভকেও তারা অবহেলা করতো। দ্য ডিড নট শো এনি রেসপেক্ট টুয়ার্ড দ্য পুয়ার ভিলেজার্স। আই হোপ বুঝতে পারছো। এরপরে আমরা আসি, অ্যাকচুয়ালি একটি কথা বলতে চাই যে আমি চাইলেই পারতাম ভিডিওটি লং না করে 5 মিনিটেই তোমাদের এটা শেয়ার করে দিতে, কিন্তু আমি ভাবলাম যে তোমাদের যদি লাইন বাই লাইন আমি এক্সপ্লেইন করে যাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, সেই জন্যই এইটাই। ওকে, সো নোবডি হেল্পড দেয়ার গ্রেভস উইথ ফ্ল্যাটারি, লাক্সারি অ্যান্ড প্রাইড। অ্যান্ড দেন ইউজুয়ালি এইভাবে
এইভাবে দেওয়ার চেষ্টা করবা। এটার মানে হবে স্টেপ বাই স্টেপ লিখছো, ভালো লাগবে দেখতে প্রশ্নটি। ওকে, usually the aristocratic and ambitious people ignore the poor villagers whether living or dead. ঠিক আছে, অ্যাম্বিটিউয়াস দ্যাটস মিন উচ্চ আকাঙ্ক্ষা, বুঝতেই পারছো তোমরা। অ্যারিস্টোক্রেটিক মানে বিত্তশালী বোঝায় আর কি, সবগুলো দিয়েই বিত্তশালী বোঝানো হয়। ওকে, সো দ্য অ্যারিস্টোক্রেটিক মানে তারা ইগনোর করতো পুয়ার ভিলেজদারদের, তারা যারা কিনা বেঁচে থাকতে কিংবা মৃত্যু অবস্থায়, উভয় অবস্থায় তারা নেগলেক্ট করতো। বিফোর স্টার্টিং টু নারেট দ্য সিম্পল হিস্ট্রি অফ দ্য ডেড ভিলেজার্স, আগে স্টার্টিংয়ের শুরুর আগে এই যে বর্ণনা, ভিলেজার্সদের বর্ণনার আগে কবি কী করেছিলেন, যে সিম্পল হিস্ট্রি অফ দ্য ডেড ভিলেজার্সের আগে দ্য পোয়েট রিকোয়েস্ট করেছিলেন দোজ পিপল নট টু ইগনোর অ্যান্ড হেট অফ দ্য হাম্বল ভিলেজার্স। তিনি কবি রিকোয়েস্ট করেছিলেন তাদেরকে যেন তারা ইগনোর এবং ঘৃণা না করে হাম্বল ভিলেজার্সদের। ঠিক আছে, মেবি দে আর, কেন কারণটা তিনি বলেছেন যে মেবি দোজ পিপল ওয়ার পুয়ার, হতে পারে তারা গরিব, মেবি দে ডিড নট হ্যাভ এ গ্লোরিয়াস লাইফ অন আর্থ অ্যান্ড মেবি দে লিড এ লো লাইফ। হতে পারে তিনি বলতেছেন যে হতে পারে তারা গরিব, হতে পারে তাদের কোনো গ্লোরিয়াস মানে উচ্চ আকাঙ্ক্ষা মানে অতি কি বিত্তশালী বা ধন সম্পদ বা ঝাঁকজমকপূর্ণ লাইফ নাও, অ্যান্ড হতে পারে তারা লো লাইফ লিড করতেছে, বাট দে ডোন্ট ডিজার্ভ হেটফুল নেগলেন্স ফ্রম দ্য অ্যাম্বিটিয়াস অ্যান্ড সফিস্টিকেটেড পিপল, কিন্তু তারা এটা ডিজার্ভ করে না। সো তোমাদের আরেকটি জিনিস আমি ক্লিয়ার করে দিই, বারবার মেবি ইউজ না করে তোমরা পটেনশিয়ালি, তারপর কনসিভেবলি, এই যে এখানে আছে কনসিভেবলি দিতে পারো। ঠিক আছে, দেন দ্য হাম্বল পিপল, সরি এখানে রিপিট হয়ে গেছে, মিস্টেক, ওয়েল, সো দ্য হাম্বল পিপল had been satisfied with whatever small things they could achieve. They had been unknown to the civil world, but still they were happy in their little life. মানে তাদের যা আছে তা নিয়ে তারা স্যাটিসফাইড ছিল। ঠিক আছে, দেন পরবর্তীতে the poet criticism of the proud people of world by those word, এখানে আমি আরেকটি কোটেশন দেওয়ার ট্রাই করেছি, তোমরা যেগুলো অবশ্যই মাথায় রাখবা। ঠিক আছে, the boast of heraldry, the pomp of power and all that beauty, all that wealth ever great. ঠিক আছে, দেন আসি এইগুলা কি করব, এক্সপ্লেইন করব। They were lucky people who have long history of aristocracy, who have state power to exercise, who have beautiful appearance and plenty of wealth. Usually, those people forget that they have to die behind all those proud. খুবই সুন্দর এক্সপ্লেনেশনস, মানে এটাই বোঝানো হচ্ছে যে যদিও তাদের অনেক বিরাট অবস্থা বা সুন্দর চেহারা, ধন সম্পদ থাকার সত্ত্বেও তারা ভুলে যায় যে তাদের মানে সব গর্বের পিছনেই, যে তারা গর্ব করে একটি দাম্ভিকতা কাজ করে, সো সব কিছুর পেছনেই এটাই তারা ভুলে যায় যে তাদের একদিন মরতে হবে। ওকে, সো দ্য পোয়েট ইন এ টোন অফ ক্রিটিসিজম, এই যে বললো তাদের এই মানে পোয়েটের এই টনটা ছিল ক্রিটিসিজম। ওকে, সো দ্য পোয়েট ইন এ টোন অফ ক্রিটিসিজম reminds them that death equals the powerful, the powerless, the beautiful and the ugly, the rich and the poor. So there is nothing to be proud of all the world. Okay, so the poet indicates that the poor, humble, unknown villagers in the country churchyard should not be ignored by aristocratic, power and beautiful people. আশা করি আর বোঝানো প্রয়োজন নয়, কারণ খুব ইজিলি ভাবে ডিসক্রাইব করা হয়েছে। ঠিক আছে, দেন death is equal for all people. There
will be no difference between those two classes of people. এটা হচ্ছে পোয়েটের ধারণা, বা পোয়েট এটাই বলতে চেয়েছেন যে মৃত্যুর কোনো বিভেদ নাই, মানে ধনীদেরও মারা যেতে হবে, সব কিছুর পেছনে গরিবরাও মারা যেতে হবে, সব কিছুর পেছনে একদিন সবাইকেই কি হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটাই বোঝানো হয়েছে। Then the speaker reflects that the luxurious life of the rich is no way better than the life of the villagers. At the end of the time আমি আরও একটি কোটেশন ইউজ করেছি, সেটা হচ্ছে the paths of glory lead but to the grave. এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটি কোটেশন। সো এই কোটেশনটা হচ্ছে কোয়েকশনস রিলেটেড ডিরেক্টলি। ওকে, সো আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং আর কি বিষয়ে তোমরা ভিডিও চাও, কোন বিষয়ে, অবশ্যই তা কমেন্ট করে আমাকে জানাবে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।